প্রিয় দর্শক, আমি চলচ্চিত্রকার মির্জা সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলছি। আচ্ছা সাখাওয়াত ভাই, আপনার বোধহয় প্রস্তুত করা এখনকার ছবি হচ্ছে হৈমন্তীর ইতিকথা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তীর অবলম্বনে নির্মাণ করেছেন। তো হৈমন্তী না হয়ে এটা হৈমন্তীর ইতিকথা হলো কেন? আচ্ছা, এ যাবৎকাল রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, উপন্যাস, কবিতা, চিত্রনাট্য বা কাব্যনাটক, নৃত্যনাটক ইত্যাদি দিয়ে প্রায় 50টির মতো চলচ্চিত্র নির্মাণ হয়েছে এবং সকলে যে ওনার গল্পের নাম ঠিক রেখে চলচ্চিত্র বানিয়েছে তা কিন্তু নয়। অনেকেই তার গল্পের নাম পরিবর্তন করে চলচ্চিত্রের নাম আলাদা রাখছে, কিন্তু ওই গল্প অবলম্বনে করেছে। আমাদের সত্যজিৎ রায় ও যেমন একটি চলচ্চিত্র করেছেন, উনি প্রায় 3টি চলচ্চিত্র করেছেন, তার ভিতর একটি চলচ্চিত্রের নাম যেমন চারুলতা, সেটাও কিন্তু উনি নষ্টনীর গল্প থেকে করেছেন। আবার একটি চলচ্চিত্রের নাম 3 কন্যা, আসলে রবীন্দ্রনাথের 3 কন্যা নামে কোনো গল্প উপন্যাস কিছুই নেই। উনি 3টে ছোট গল্পের প্রধান নারী চরিত্রগুলো নিয়ে সেই চলচ্চিত্রটি নির্মাণ করেছে। তো যাই হোক, আমরা হৈমন্তী নামটা সরাসরি ব্যবহার করতে পারিনি কিছু পদ্ধতিগত কারণে আমাদের দেশের। যেমন অনেক নাটক নির্মাণ হয়েছে, একজন চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন হৈমন্তী নামে, শেষ করতে পেরেছেন কিনা জানি না, ইত্যাদি কারণে আর হৈমন্তী নামটা আমরা রিস্ক মনে করেছি। এই জন্যে যার ফলে আমরা কিন্তু চলচ্চিত্রটির নাম দিয়েছি হৈমন্তীর ইতিকথা। আচ্ছা, এখন হৈমন্তী চরিত্রে আপনি একজন নবাগতকে নিয়ে কাজ করেছেন, তিনি হলেন ঐশিকা ঐশী। চরিত্রের সঙ্গে তিনি কতটা মানানসই বলে আপনার কাছে মনে হয়েছে? আপনি তাকে নিলেন কেন? আমার কাছে মনে হয়েছে যে হৈমন্তী হবার মতো একদম উপযুক্ত ঐশিকা ঐশী। এবং পরবর্তী টাইমে যখন আমি তাকে নিয়ে শ্যুট করি, তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক এই ক্যারেক্টারের জন্য, এবং তাকে তার অভিনয় থেকে শুরু করে তার যে নিবেদন এই চরিত্রের প্রতি, রবীন্দ্রনাথের গল্পের প্রতি, সেটা আসলেই অনেক অসাধারণ। সে আমার কাছে এটা দর্শক ভেবে নেবে আসলে যে সে কতটা করতে পেরেছে, তবে আমি মনে করি যে সে পরিপূর্ণতায় লাভ করেছেন এবং তিনি সবটুকু দিতে পেরেছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তীর কোন বৈশিষ্ট্যটি আপনি তার ভিতরে খুঁজে পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার ভিতরে তো কিছু বৈশিষ্ট্য আছে। জি জি জি। সেই বৈশিষ্ট্যের কোনটি আপনি ঐশিকার মধ্যে খুঁজে পেয়েছেন? আচ্ছা, এক কথায় সেটা বলা আসলে খুব কঠিন, তবে ছোট করে বললেই ভালো। হ্যাঁ, হৈমন্তীর যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন হৈমন্তী কিন্তু পরিণত বয়সের একটি চরিত্র। হ্যাঁ, তার সেই পরিণত বয়সটা আছে। হৈমন্তী দেখতে সুন্দর ছিল, হ্যাঁ, সেই দিকটাও ঠিক আছে। হৈমন্তীর আবেগ ছিল, অনুভূতি ছিল, এবং তার ভিতর বেদনার যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু সে তুলে আনতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনার এটা কত নম্বর ছবি? এইটা আমার সেন্সার হওয়া পূর্ণদৈর্ঘ্য পঞ্চম ছবি। আচ্ছা, প্রথম ছবি ছিল হরিজন। হ্যাঁ, দলিত সম্প্রদায়ের সুপারদের জীবনযাত্রা নিয়ে করেছিল। এবার একটি পাহাড়ি এলাকার মেয়েকে নিয়ে আপনি কাজ করেছেন। জি, তাই না? পটভূমিটা পাহাড়ি এলাকার। আচ্ছা, এই যে আপনার পথ পরিক্রমা, প্রত হরিজন থেকে হৈমন্তী, হ্যাঁ, এর মধ্যে আপনার কি পরিমাণ উন্নতি, অবনতি, কিংবা ছবি যে বিকাশ লাভ করা, বিকশিত করা একটা বক্তব্যকে, সেটা কতটা শানিত করতে পেরেছেন? আমি বলবো যে অনেকটাই সক্ষম হয়েছি। আমার অভিজ্ঞতার তো একটি বিষয় আছে। এই যে পথ পরিক্রমা, এর মধ্যে দিয়ে যেমন
আমি হরিজন বানিয়েছি, ভাঙন বানিয়েছি, একজন মহান পিতা বানিয়েছি, অপুর বসন্ত বানিয়েছি, আরও 4-5টা ছবি আমার ইয়েতে আছে, হ্যাঁ, নির্মাণাধীন রয়েছে। এই এতগুলো জায়গায় পেরিয়ে, এবং আমি তো দীর্ঘ সময় বাংলাদেশ বেতারে নাটক লিখেছি, বাংলাদেশ টেলিভিশনে লিখেছি, বহু নাটক পরিচালনা করেছি, ডকুমেন্টারি বানিয়েছি, হ্যাঁ, ইত্যাদির অভিজ্ঞতা থেকেই কিন্তু এই সর্বশেষ কাজটা করা। আশা করি আমরা একটা পরিণত বিকশিত একটা ছবি পাবো। আমি চেষ্টা করেছি। আচ্ছা, এই শ্রেণীর ছবি দর্শক একটু কম দেখে, এটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারে আপনি কি উদ্যোগ নিয়েছেন দর্শককে দেখানোর জন্য? হ্যাঁ, এখানে যে বিষয়টা আছে, দর্শককে তো হলে ওইভাবে আনা যায় না। আমরা যদি এখানে একটি জিনিস বলি, কিছুদিন আগে একটা স্লোগান উঠেছিল যে সৃজনশীল দর্শক তৈরি করতে হবে। আমরা কিন্তু সৃজনশীল দর্শক তৈরি করতে ব্যর্থ হয়েছি। এমনকি দর্শক কিন্তু সিনেমা হল বিমুখ করে ফেলেছি আমরা। মাঝখানের দীর্ঘ একটি সময় আমরা চলচ্চিত্রের যে কী অবস্থা, সেটা আপনার চাইতে অভিজ্ঞতা আর কারো বেশি নাই। আপনি নিজে যে সরাসরি জড়িত এবং একজন বিজ্ঞ সাংবাদিক বাংলাদেশে, আপনি সিনে সাংবাদিকদের মধ্যে এখন সবচাইতে প্রবীণতম সাংবাদিক। কাজেই আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে আমি ছেড়ে দিলাম, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি মনে করি যে যারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন, ভালোবাসেন, রবীন্দ্রনাথের এই গল্পটি যারা, যেহেতু এটা পাঠ্যসূচিতে আছে, কাজে দীর্ঘ সময় ধরে পাঠ্যসূচিতে আছে, এই গল্পটি মানুষ কিন্তু দেখতে চাবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, মানুষের মধ্যে একটি কৌতূহল আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, সৃজনশীল দর্শক বলতে আমরা সৃজনশীল ব্যক্তি বলতে বুঝি যে ভূমিকা আপনি আছেন, কিন্তু সৃজনশীল দর্শক কোনটা আবার? হ্যাঁ, দর্শকের রুচির উপর ভিত্তি করে সৃজনশীল বলা হয়েছে। এখন এখানে একটি বিষয় আছে, সেটা হলো কবিতার ক্ষেত্রে যদি আমরা আসি, লক্ষ্য করি, তাহলে দেখি রবীন্দ্রনাথের কবিতা কিন্তু সবাই পড়তে পারে না। অথবা আমরা যদি বলি জীবনানন্দ দাশের কবিতা, সেটা কিন্তু সবাই পড়তে পারে না। আবার কিছু কবিতা আছে, জল পড়ে পাতা নড়ে, হ্যাঁ, বা আই ছেলেরা আই মেয়েরা, হ্যাঁ, এই ইত্যাদি, এই যেগুলো অন্তমিলের কবিতা, এগুলো কিন্তু অতি সাধারণ মানুষও ভালোবাসে, বা পয়ের ছন্দের কবিতাগুলো আগে চলতো ইত্যাদি। কিন্তু যদি আমরা বলি গদ্য ছন্দের কবিতা, হ্যাঁ, এই যে ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু আমরা যদি এই যে মাত্রাবৃত্তের কবিতার কথা বলি, ইত্যাদি বলি, এইগুলো কিন্তু একটু কঠিন হয়, একটু ভাবগত দিক, ভাষাগত দিক, যা কিন্তু এতটা অন্তমিল থাকে না। এইগুলো যারা পড়তে পারে, সেই দর্শকের তো একটু মানসিক বা তাদের একটু সৃজনশীল মেধাবী হতে হয়। আমি যদি উপন্যাসের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের দেশের কিছু উপন্যাসিকের উপন্যাস কিন্তু ব্যাপকভাবে বিক্রি হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে তারাশঙ্করের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, বা আপনি যদি বিভূতিভূষণের উপন্যাস বা সৈয়দ অলিউল্লাহর উপন্যাস, এগুলো কিন্তু পড়ার জন্য সব দর্শকের পক্ষে, সব পাঠকের পক্ষে সহজ হয় না, সব পাঠক এটা পড়তে পারে না। তাই আমরা বলে থাকি যে এই যে ক্লাসিক কাজগুলো যে দর্শক বা যে পাঠক গ্রহণ করে, এই দর্শক এবং এই পাঠক হলো সৃজনশীল দর্শক বা পাঠক। আচ্ছা, আপনি একজন শিক্ষিত মার্জিত লোক, সেই হিসাবে হয়তো বা সাহিত্য, গেশা, চলচ্চিত্র নির্মাণ করতে আপনি বেশি পছন্দ করেন, কিন্তু আপনার পছন্দের ভিতরে দরিদ্র সীমার লোকদের সংখ্যাটা একটু বেশি। জি, এটা কেন? এটা এই কারণে যে মানুষের জীবনটাকে সামনে নিয়ে আসা। আমরা যেন উন্নত জীবনের দিকে ধাবিত হতে গেলে আমাদের নিম্নবিত্তের জীবনযাত্রাকে অবহেলা করা যাবে না, আমাদের ভোলা যাবে না আমাদের শিকড়কে। আমরা যেন ভুলে না যাই যে আমি 7 তলায় থাকি, গাছতলার মানুষটির অনুভূতি আছে, জীবন আছে, তাদেরকে আমাদের সঙ্গে তুলে আনতে হবে। যেমন আমি মনে করেছিলাম যে কথাটি আমি বলে থাকি যে যদি আপনার 100 ভালো আমের মধ্যে 5টা পচা আম থাকে, এটা আপনি কয়েকদিন রেখে দিলে সব আম পচে যাবে। এই ভালো আমের দ্বারা কিন্তু প্রভাবিত পচা আম হবে না। হ্যাঁ, যে সব পচা আমগুলো ভালো হয়ে যাবে তা কিন্তু হবে না। পচা আম 3টা থাকলে ভালো আম অনেক নষ্ট হয়ে যেতে পারে। কাজেই
যারা দরিদ্র সীমানার নিচে থাকে বা যারা অবহেলিত থাকে তারা একসময় হতাশাগ্রস্ত হয়ে অনেক অপরাধের সঙ্গে জড়িয়ে যেতে পারে। কাজেই আপনার আমার একটি নাগরিক দায়িত্ব আছে সেই মানুষগুলোকে সভ্যতার আলো দেখা। হ্যাঁ, আপনি খুব বেশি হলে একটা বার্তা দিতে পারেন, আপনি তো সংস্কারক নন। না, সংস্কারক না হলেও আমরা তুলে আনতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের দেখে যারা সংস্কারক তারা সংস্কার করবে, তাদের হৃদয়ে আঘাত লাগবে। আপনি একটা জিনিস দেখেন, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি অথবা রিক্সাতে যাচ্ছেন, আপনার সামনে সাই সাই করে ট্রাক আসছে, আপনি কিন্তু ট্রাকটাকে যদি সংকেত না দেন, ওর ব্রেনে এমনও হইতে পারে যে এখানে আমি থামবো, সেটা ব্রেনে নাও আসতে পারে। কিন্তু যেই আপনি হাত তুললেন, ওর কিন্তু ব্রেনে এসে গেল যে এখানে আমাকে থামতে হবে বা আমাকে গতি স্লো করতে হবে। আচ্ছা, হৈমন্তী কত বছর আগে লেখা? এটা তো প্রমোদ চৌধুরীর ইয়েতে আগে প্রথম প্রকাশ হয়েছিল সবুজ পত্রে। তারপরে এটা 1913 সালের দিকে সম্ভবত লেখা, বা 10-এ। 1900 না, আমার মনে হয় 1800 শেষ দিকে। 18 শেষ দিকে।